সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা স্থির তড়িৎ অধ্যায়ে একটি ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলবো। এটি হচ্ছে তড়িৎ ধারক বা ক্যাপাসিটর। এই তড়িৎ ধারক কথাটার দিকে যদি তোমরা তাকাও তাহলে দেখবা এই তড়িৎ কথাটা যেখানেই আছে আমরা বলেছিলাম এখানে চার্জের উপস্থিতি আছে, এখানে চার্জ থাকবে। ওকে, আর এই ধারক কথাটার অর্থ হচ্ছে যে ধরে রাখে। তাহলে যে ধরে রাখে, তাহলে আমরা সহজ করে বলতে পারি তড়িৎ ধারক বা ক্যাপাসিটর কাকে বলা হবে? যে যন্ত্র চার্জকে ধরে রাখে বা চার্জকে জমা করে রাখে বা চার্জকে সঞ্চয় করে রাখে, সেই যন্ত্রকে আমরা বলবো তড়িৎ ধারক বা ক্যাপাসিটর। তড়িৎ ধারক আবিষ্কৃত হয়েছে 1745 থেকে 1746 সালের মধ্যে। এই তড়িৎ ধারক আবিষ্কারের পেছনে অনেক বিজ্ঞানীর অবদান রয়েছে, তার মধ্যে দুইজন বিজ্ঞানীর অবদান অনস্বীকার্য। প্রথম যে বিজ্ঞানীর কথা আমরা বলবো তিনি হচ্ছেন জার্মান ধর্মগুরু এবং বিশিষ্ট পদার্থবিদ ইওয়াল্ড ইয়র্গেন ফন ক্লাইস্ট। তিনি 1945 সালে কাচের বোতলের মধ্যে জল ভরে সেই জলের মধ্যে চার্জ জমা করে রাখতে সক্ষম হয়েছিলেন এবং সেই জলের মধ্যে জমাকৃত চার্জে শক করতে পারে, এই শকের বিষয়টি তিনি উপলব্ধি করেছিলেন। দ্বিতীয় যে বিজ্ঞানীর কথা আমরা বলবো তিনি হচ্ছেন ওলন্দাজ পদার্থবিদ পিটার ভান মুসেনব্রুক। তিনি 1946 সালে একটি তড়িৎ ধারক বা ক্যাপাসিটর আবিষ্কার করেছিলেন। তার নাম তিনি দিয়েছিলেন লেইডেনজার, কারণ তিনি নেদারল্যান্ডসের যে লেইডেন বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে তিনি অধ্যাপনা করতেন এবং সেই বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে সেই ক্যাপাসিটরের তিনি নাম দিয়েছিলেন লেইডেনজার। আমাদের সিলেবাসে দুই ধরনের ক্যাপাসিটর রয়েছে, একটিকে বলা হয় সমান্তরাল পাত ধারক এবং আরেকটা হচ্ছে গোলাকার ধারক বা গোলীয় ধারক। আমরা শুরুতেই এই সমান্তরাল পাত ধারক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সমান্তরাল পাত ধারকে দুইটা ধাতুর তৈরি পাত এই রকম সমান্তরাল ভাবে স্থাপন করা হয় এবং মাঝখানে আমরা শূন্য মাধ্যম মানে ফাঁকাও রাখতে পারি, আবার মাঝখানে আমরা কোনো একটা অপরিবাহী মাধ্যমও বসিয়ে দিতে পারি এবং এই পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব কত ধরে নেব ডি এবং এই পাত দুটোর ক্ষেত্রফল সমান রাখতে হবে। এই পাতের ক্ষেত্রফল হবে এ এবং এই পাতের ক্ষেত্রফলও কিন্তু হবে এ। চলো তো আমরা ব্যাপারটা একটু প্র্যাকটিক্যালি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার হাতে একটি ক্যাপাসিটর বা তড়িৎ ধারক দেখতে পাচ্ছ এবং তড়িৎ ধারকের দেখো এই রকম যে শেপের হবে এমন কোনো কথা নাই, অনেকগুলো শেপের তড়িৎ ধারক হতে পারে। এইটা মোটামুটি 4.7 মাইক্রোফ্যারাডের একটা তড়িৎ ধারক, এইখানে লেখা আছে 4.7 মাইক্রোফ্যারাড এবং এই তড়িৎ ধারক বা ক্যাপাসিটর এটা একটা সমান্তরাল পাত ধারক। আমরা এবার এটাকে খুলে দেখার চেষ্টা করব এইখানে যে সমান্তরাল পাত দুটো আছে সেটা কিভাবে থাকে এবং তার মাঝখানে যে ডাইইলেকট্রিক বা অপরিবাহী মাধ্যমটা রয়েছে সেটা কিভাবে থাকে। আমরা তড়িৎ ধারক বা ক্যাপাসিটর যেভাবে পড়লাম প্র্যাকটিক্যালি কিন্তু এইভাবে এটা তৈরি করা থাকে না, একটু অন্যভাবে থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করি, একটু পরেই আমি তোমাদেরকে এটা খুলে দেখাবো। এই যে আমার এটা হলো ধাতব পাত, এটাও ধাতব পাত এবং মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাইইলেকট্রিক। এবার রেখে এটাকে যদি আমি তাবিজের মতো এইভাবে যদি পেঁচাই, ক্যাপাসিটরের মতো হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে একটা পাত আর একটা পাত কিন্তু কখনোই টাচ করবে না, কারণ মাঝখানে আমার ডাইইলেকট্রিক মাধ্যমটা রয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, চলো তো আমরা একটা ক্যাপাসিটর খুলে দেখি।
আমরা জানি নরমাল অবস্থায় কোনো একটি ধাতু তড়িৎ নিরপেক্ষ অবস্থায় থাকে, অর্থাৎ যতগুলো পজিটিভ চার্জ আছে ঠিক ততগুলো নেগেটিভ চার্জ আছে। তাহলে আমরা এই যে পাতটি রয়েছে, প্রথম পাতটি, এইখানে যতগুলো পজিটিভ চার্জ থাকবে ঠিক ততগুলো কিন্তু নেগেটিভ চার্জ থাকবে। এই রকম পজিটিভ নেগেটিভ চার্জ সমান, ফলে এরা কি হবে, এরা কিন্তু তড়িৎ নিরপেক্ষ, আধান নিরপেক্ষ। আবার বলতো এটারও যেহেতু ক্ষেত্রফল সমান, এখানেও যতগুলো পজিটিভ চার্জ আছে ঠিক ততগুলো নেগেটিভ চার্জ আছে, ফলে এটাও তড়িৎ নিরপেক্ষ বা আধান নিরপেক্ষ। ওকে, এবারে এই পাতগুলো কিভাবে চার্জ জমা করে রাখবে, আমি কিন্তু আগেই বলেছি এই পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব ধরে নিয়েছি ডি, এবং এই ডি এর মান যতটুকু সম্ভব কম রাখতে হবে, তাহলে এটা ভালো মানের ধারক হবে। ওকে, তাহলে খুব কম রাখতে গিয়ে যদি আবার পাত দুটো টাচ করে ফেলে, পরস্পরের সাথে স্পর্শ করে, তাহলে কিন্তু আবার এই চার্জ জমাকৃত চার্জ কিন্তু আর ধরে রাখা যাবে না। এই জন্য আমরা মাঝখানে শূন্য মাধ্যম না রেখে অপরিবাহী মাধ্যম ধরে নেই, একটু পরে আমরা ব্যাখ্যা করব। এবারে এই পাত দুটো কিভাবে চার্জ ধরে রাখবে বলতো, চার্জ যদি ধরে রাখতে হয় তাহলে এদেরকে চার্জ দিতে হবে, তাছাড়া তো এরা চার্জ ধরে রাখতে পারবে না। যেমন ধরো একটা পানির কন্টেইনার আছে, সেখানে আমি পানি ধরে রাখতে চাই, তাহলে আমাকে ওই কন্টেইনারে তো পানি দিতে হবে, না হলে তো সে পানি ধরে রাখতে পারবে না। তাহলে এদেরকেও আমরা চার্জ দেব। বলতো কি দিয়ে আমরা চার্জ দেব? চার্জের উৎস দিয়ে আমরা চার্জ দেব। চার্জের উৎস কারা? ব্যাটারিগুলো। ওকে, পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেব। তাহলে প্রথমে আমরা লাগাবো ডিসি পাওয়ার সাপ্লাই, পরে এসি পাওয়ার সাপ্লাই লাগালে কেমন হবে সেটা আমরা দেখব। তাহলে এই দুই পাতের সাথে আমরা একটি ব্যাটারি লাগিয়ে দেব। আমরা প্রথমে একটি ডিসি ব্যাটারি লাগাই, এটা প্লাস মাইনাস লাগিয়ে দিলাম। ওকে, তাহলে এটা হলো প্লাস অংশ ব্যাটারির, বড় দাগটা হচ্ছে পজিটিভ অংশ, এটা হচ্ছে নেগেটিভ অংশ। এটা ডিসি পাওয়ার সাপ্লাই, এটা ডিসির সিম্বল এই রকম। যদি এসি হতো তাহলে কিন্তু সিম্বলটা কিন্তু এই রকম হতো। ওকে, আর আমরা জানি ডিসি কন্টিনিউয়াসলি দিক পরিবর্তন করে, প্লাস মাইনাস প্লাস এইরকম হয়। চলো আমরা শুরুতেই ডিসি দিয়ে আমরা চার্জিং করি। বলতো এই ব্যাটারির দিকে যদি তুমি তাকাও, তাহলে এইখানে কিন্তু পজিটিভ চার্জের আধার, আর এইখানে কিন্তু নেগেটিভ চার্জের আধার। ওকে, তাহলে যখনই লাগিয়ে আমরা সুইচ অন করে দেব, তখন এই পাতের যে ইলেকট্রন গুলো আছে, আচ্ছা বোঝানোর জন্য ধরে নেই এইখানে যে আমি ব্যাটারিটা লাগিয়েছি, ধরো এটা 10 ভোল্টের ব্যাটারি। ওকে, বোঝানোর সুবিধার্থে ধরে নিলাম। তাহলে এই যে মাইনাস চার্জগুলো রয়েছে, এই মাইনাস চার্জগুলো দেখবে এই দিকে তো পজিটিভ চার্জের আধার, আমরা জানি এই নেগেটিভ এবং পজিটিভ মিলে নিউট্রাল হয়ে যায়, ফলে এই নেগেটিভ চার্জগুলো হুঙ্কার দিয়ে এই দিক দিয়ে আসবে। বলতো এসে কি করবে? এই ধনাত্মক চার্জগুলোকে নিউট্রাল করা শুরু করবে। তাহলে এই দিকে আমাদের এই ঋণাত্মক চার্জের সংখ্যা কমে যাবে, ধনাত্মক চার্জের সংখ্যা বেড়ে যাবে। এখন কিন্তু এটা তড়িৎ নিরপেক্ষ নাই, কারণ ধনাত্মক চার্জের সংখ্যা বেড়ে গেছে। সেম ঘটনা এই দিকেও হবে। বলতো এইখান থেকে ইলেকট্রনগুলো গিয়ে কি হবে? এই পাতের যে পজিটিভ চার্জগুলো আছে একে নিউট্রাল করা শুরু করবে, ফলে এই পাতের মধ্যে ঋণাত্মক চার্জের সংখ্যা বেড়ে যাবে। তাহলে এই পাতে ধনাত্মক চার্জের সংখ্যা বেড়ে গেছে, এই পাতে ঋণাত্মক চার্জের সংখ্যা বেড়ে গেছে। আমরা কি জানি, দুই প্রান্তে যদি পজিটিভ এবং নেগেটিভ চার্জ জমা হয়, তাহলে তার দুই প্রান্তে একটা বিভব পার্থক্য তৈরি হয়, ফলে এই দুই পাতের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হবে। ধরে নেই অল্প চার্জ গেছে, বিভব পার্থক্য 1 ভোল্ট। ওকে, এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট তৈরি হয়েছে। আরো যদি সময় গড়ায়, বলতো আরো এখান থেকে ঋণাত্মক চার্জ যাবে, এখান থেকে ধনাত্মক চার্জ নিউট্রাল হয়ে যাবে, এই বিভব পার্থক্য আরো বাড়বে। ওকে, এইভাবে বাড়তে থাকবে। বলতো কতক্ষণ পর্যন্ত এই চার্জিং এর ঘটনাটা ঘটবে? এটাকে বলা হয় চার্জিং। কতক্ষণ পর্যন্ত এই চার্জিং এর ঘটনাটা ঘটবে? যতক্ষণ পর্যন্ত এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য এই 10 ভোল্টের সমান না হচ্ছে। যদি হয়ে যায় তাহলে আমরা বলবো এই পাত দুটো ফুললি চার্জ হয়ে গেছে। এবারে দেখো মজার ব্যাপার, আমরা যদি এই ব্যাটারিটাকে এবার খুলে
ফেলে দেই, খুলে রাখি, ধরো এটাকে আমি খুলে রাখলাম, এটা সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম, বলতো এই পাতের মধ্যে যে পজিটিভ চার্জ জমা হয়ে আছে এরা কি ভ্যানিশ হয়ে যাবে? না। এই পাতের মধ্যে যে ঋণাত্মক চার্জ জমা হয়ে আছে এরা কি ভ্যানিশ হয়ে যাবে? না। এখানে পজিটিভ চার্জ জমা হয়ে থাকবে, এই পাতে নেগেটিভ চার্জ জমা হয়ে থাকবে। বলতো এই নেগেটিভ চার্জগুলো সব সময় চাইবে পজিটিভ চার্জগুলোর কাছে গিয়ে নিউট্রাল হয়ে যেতে, তাদেরকে নিউট্রাল করে দিতে, কিন্তু যেতে পারবে না। মাঝখানে যে ফাঁকা রয়েছে, ওকে, অথবা আগে বলেছি ডি এর মান খুব কম রাখতে হয়, তাহলে কোনো কারণে যদি লেগে যায় তাহলে এই মাইনাস চার্জগুলো প্লাস চার্জগুলোকে নিউট্রাল করে দেবে, ক্যাপাসিটরটা কিন্তু নষ্ট হবে, অর্থাৎ ওই ক্যাপাসিটর আর চার্জ জমা করে রাখতে পারবে না। এই জন্য আমরা মাঝখানে নর্মালি ফাঁকা রেখে দেই না, শূন্য মাধ্যম রাখি না, কি রাখি? কোনো একটা অপরিবাহী মাধ্যম রাখি, যাতে এই পাত দুটো কখনোই পরস্পরকে স্পর্শ না করে এবং এই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে নিউট্রাল না করে দেয়। এবার আমরা এই চার্জগুলোকে এই পাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। কিভাবে ব্যবস্থা করতে পারি বলতো? এই পাতের সাথে এবং এই পাতের সাথে এবার আমরা একটা ধরো বাল্ব লাগিয়ে দিয়েছি, ধরে নাও এটা বাল্ব লাগিয়ে দিয়েছি। এবার এইখানকার ইলেকট্রনগুলো বলবে এই দেখো রাস্তা তৈরি হয়ে গেছে, ওকে। এবার বলো তো এইগুলো, এই নেগেটিভ চার্জগুলো এইভাবে গতিশীল হবে, হয়ে এই বাল্বের মধ্য দিয়ে যাবে, গিয়ে এই রকম পজিটিভ চার্জগুলোকে নিউট্রাল করা শুরু করবে। ফলে কতক্ষণ যাবে? যতক্ষণ না পর্যন্ত সমস্ত নেগেটিভ চার্জ এর মধ্য দিয়ে গিয়ে পজিটিভ চার্জগুলোকে পুরোপুরি নিঃশেষ না করে দিচ্ছে, নিউট্রাল না করে দিচ্ছে। এই ব্যবস্থাটাকে বলা হয় ডিসচার্জ হচ্ছে। এটা হলো চার্জিং আর এটা হলো ডিসচার্জিং। ফলে এই বাল্বের মধ্য দিয়ে কন্টিনিউয়াসলি একটি কারেন্ট প্রবাহিত হবে, ফলে বাল্বে তাপ তৈরি হবে, এই বাল্বটা জ্বলবে, মানে অন হবে। বলতো খুব বেশিক্ষণ কি অন হয়ে থাকবে? না, কারণ ডিসচার্জ হলেই আর চার্জ যাবে না, ফুললি ডিসচার্জ হলেই। সো এই বাল্বটা কিন্তু একটু জ্বলেই একটু পরে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কি বাস্তবে এমনটা দেখি না? কেন দেখি না? কারণ আমরা কখনোই তো এই ব্যাটারি খুলে রাখি না, এই ব্যাটারি তো আমার সব সময় লাগানো থাকে, সব সময় তো ব্যাটারি লাগানো থাকে। তাহলে কি হবে? কন্টিনিউয়াসলি চার্জিং ডিসচার্জিং, চার্জিং ডিসচার্জিং। তাহলে এই বাল্বটার মধ্য দিয়ে কন্টিনিউয়াসলি কারেন্ট যাবে এবং বাল্বটা সব সময় অন থাকবে। তাহলে বলো ব্যাটারি এবং ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কি? এই ব্যাটারি কিন্তু চার্জের উৎস, আর ক্যাপাসিটর কিন্তু চার্জের উৎস না, যা দিবা তাই ধরে রাখবে। বলো তো ব্যাটারির চার্জিং হতেও বেশি সময় লাগে, আবার ডিসচার্জ হতেও বেশি সময় লাগে, কিন্তু ক্যাপাসিটর চার্জিং হতে খুব কম সময় লাগে, ডিসচার্জ হতেও কিন্তু খুব কম সময় লাগে। এবারে তুমি যদি এসি পাওয়ার সাপ্লাই দিয়ে এই ক্যাপাসিটরকে চার্জিং করতে, তোমরা জানো এই এসি যদি হয় তাহলে এই প্রান্ত একবার প্লাস, এটা মাইনাস, পরক্ষণে এটা আবার মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে বলো তো যখন আমি এসি লাগাবো পাওয়ার সাপ্লাই হিসাবে, বলো তো এই অংশটা প্লাস, এই পার্টটা হয়ে যাবে মাইনাস, আবার পরক্ষণেই এই পার্টটা হয়ে যাবে মাইনাস, এই পার্টটা হয়ে যাবে কিন্তু প্লাস। অর্থাৎ তারা কন্টিনিউয়াসলি কিন্তু এই প্লাস মাইনাস তারা শিফট করবে, ফেজ চেঞ্জ করবে তারা। ওকে, সো আমরা ক্যাপাসিটরকে এই ডিসি পাওয়ার সাপ্লাই দিয়েও চার্জিং করতে পারি, আবার এসি পাওয়ার সাপ্লাই দিয়েও কিন্তু আমরা চার্জিং করতে পারি। এবারে আমরা এই যে সমান্তরাল পাত ধারক রয়েছে এখান থেকেও আমরা এই তড়িৎ ধারকের সংজ্ঞা দিতে পারি। কিভাবে বলতে পারি? যে বিশেষ প্রক্রিয়ায় দুটি ধাতব পাতকে সমান্তরালে স্থাপন করে এবং মাঝখানে শূন্য বা অপরিবাহী মাধ্যম রেখে আমরা চার্জ জমা করে রাখতে পারি, সেই বিশেষ যন্ত্রকে বা বিশেষ প্রক্রিয়াকে আমরা বলবো তড়িৎ ধারক বা ক্যাপাসিটর। এই যে ধারকের কথা বললাম, এই ধারক এর একটা রাশি আছে যেটা দিয়ে বোঝা যাবে ওই ক্যাপাসিটরটা কেমন পরিমাণ চার্জ জমা করে রাখতে পারে। এই রাশিটাকে বলা হয় ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। আমি আবার বলছি, তড়িৎ ধারক হচ্ছে একটা যন্ত্র, আর ধারকত্ব বা ক্যাপাসিটেন্স হচ্ছে তার একটি রাশি। তাহলে আমরা ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কাকে বলবো? এই ধারকত্বকে প্রকাশ করা হয় সি দ্বারা, বড় হাতের সি দ্বারা। তাহলে ধারকত্ব কি জিনিস খেয়াল করো তো, এই দুই পাতের মধ্যে যত চার্জ জমা হবে, যত বেশি চার্জ জমা হবে, এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য তত বাড়বে। আচ্ছা ধরে নাও এই দুই পাতের মধ্যে 20 কুলম চার্জ জমা হয়েছে, ধরো এটা প্লাস 20 কুলম
বোঝানোর জন্য বলছি, এটা -20 কুলম্ব। তাহলে বলো তো তখন বিভব পার্থক্য 2 ভোল্ট। এবার আমি যদি এই 2 ভোল্ট থেকে বাড়িয়ে যদি আমি বিভব পার্থক্য যদি 3 ভোল্ট করতে চাই, তাহলে কি করতে হবে? আরো বেশি চার্জ জমা করতে হবে। এখানে ধরো 30 কুলম্ব, এখানে ধরো -30 কুলম্ব, তাহলে ধরো বিভব পার্থক্য 1 ভোল্ট বেড়েছে। তাহলে বলো তো আমাকে এইখানে বিভব পার্থক্য আমি কয় ভোল্ট বাড়িয়েছি? 1 ভোল্ট, 2 থেকে 3। তার জন্য এই পাতের মধ্যে চার্জ জমা করে রাখতে হবে। কতটুকু চার্জ জমা করে রাখতে হবে? আচ্ছা ধরে নেই কিউ পরিমাণ চার্জ জমা করে রেখেছি, এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ। তাহলে এই যে কত পরিমাণ চার্জ জমা করে রেখেছো, এইটাকে বলা হয় এই ধারকের ধারকত্ব। অর্থাৎ ধারকের বিভব পার্থক্য 1 ভোল্ট বাড়াতে কি পরিমাণ চার্জের প্রয়োজন হবে ওই পাতের মধ্যে জমা রাখতে হবে, সেই চার্জের মানকে বলা হয় ওই ধারকের ধারকত্ব। বলতো আমরা যদি সংজ্ঞা জানি সেইখান থেকে ম্যাথমেটিক্যাল টার্ম বানাতে পারি। নিচে কাকে বসাবো? যার মান 1 একক, তাহলে ভি। আর কত চার্জ জমা করতে হয়? কিউ। তাহলে ধারকত্ব সি ইজ ইকুয়াল টু হবে নিচে ভি বিভব পার্থক্য, উপরে হবে কিউ। সো আমরা ধারকত্বের কিন্তু বেসিক রাশিমালা পেয়ে গেছি। তাহলে বলো তো ধারকত্ব কাকে বলবো? কোন ধারকের বিভব ভি এর মান হবে 1 ভোল্ট, কোন ধারকের বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ধারকত্ব বলে। তাহলে এই ধারকত্বের একক কি হবে আমরা একটু দেখি। ধারকত্বের একক হবে চার্জের একক কুলম্ব এবং বিভব পার্থক্যের একক ভোল্ট, কুলম্ব পার ভোল্ট। আর এই কুলম্ব পার ভোল্টকে আমরা বলবো ফ্যারাডে, মাইকেল ফ্যারাডের নাম অনুসারে। তাহলে বলো তো ধারকত্বের এসআই একক কি? কুলম্ব পার ভোল্ট অথবা ফ্যারাডে। তবে আমাদের ফ্যারাডের চাইতেও কিছু ছোট একক আছে যেগুলো দেয়া থাকলে ম্যাথে আমাকে কনভার্ট করে নিতে হবে, ফ্যারাড এককে করে নিতে হবে, এসআই এককে করে নিতে হবে। যেমন যদি বলে 1 মিলি ফ্যারাড, তাহলে বলো তো কত হবে? 10⁻³ ফ্যারাড। যদি বলে 1 মাইক্রো ফ্যারাড, তাহলে কত হবে? 10⁻6 ফ্যারাড। যদি বলে 1 ন্যানো ফ্যারাড, তাহলে হবে 10⁻9 ফ্যারাড। যদি বলে 1 পিকো ফ্যারাড, বলো তো পিকো মানে দুটো মাইক্রো, তাহলে মাইক্রো ফ্যারাড, তাহলে হবে 10⁻12 ফ্যারাড। তাহলে এই যে এককেই থাক আমরা ফ্যারাড এককে কনভার্ট করে নেব। এবারে আমাকে বলো তো এই যে সমান্তরাল পাত ধারক রয়েছে এর একটা ধারকত্বের রাশিমালা আছে। তাহলে সেই ধারক, এটা তো বেসিক রাশিমালা, তাহলে আমরা ধারকত্বের সেই রাশিমালাটা বের করার চেষ্টা করব। খুব সহজে বের করতে পারি। এই বের করার জন্য ছোট ছোট করে আমাদের দুটো টার্ম জানতে হবে। একটিকে বলা হয় চার্জ ঘনত্ব বা আধান ঘনত্ব, বা এটাকে বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। আমরা একটু লিখি, এটাকে বলা হয় চার্জ ঘনত্ব, চার্জ বা আধান ঘনত্ব, বা এটাকে বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। একই জিনিস। চার্জের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে, বলতো এইখানে এই পাতের মধ্যে কত চার্জ জমা আছে? কিউ। কত ক্ষেত্রফলের মধ্যে? এ ক্ষেত্রফলের মধ্যে। কিন্তু যদি বলি একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ জমা আছে, তাহলে হবে কিউ বাই এ। তাহলে এই যে কিউ বাই এ রয়েছে একে বলা হয় আধান ঘনত্ব বা চার্জ ঘনত্ব। আমি আবার বলছি, ধারকের একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ চার্জ জমা থাকে তাকে বলা হয় তার আধান ঘনত্ব বা চার্জের তলমাত্রিক ঘনত্ব। বলতো এর একক কি হবে? এর একক হবে চার্জের একক কুলম্ব আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তাহলে কুলম্ব পার মিটার স্কয়ার। ওকে, আমাদের আরেকটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে দেখো তো এইখানে যদি প্লাস চার্জ আর এইখানে মাইনাস চার্জ থাকে এবং এই দুটো তো খুব কাছাকাছি অবস্থিত, এই পাত এবং এই পাত পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত, তাহলে বলো তো বল রেখাগুলো একদম এই পাত থেকে সোজা এই পাতে গিয়ে মিলিত হবে। ওকে, যেহেতু দূরত্ব কম বল রেখাগুলো একদম সোজা গিয়ে মিলিত হবে, ফলে সব জায়গাতে বল রেখার পরিমাণ একই হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি
এই পাত থেকে যে পরিমাণ বলরেখা বের হবে এই পাতে একদম সেম পরিমাণ বলরেখা গিয়ে মিলিত হবে। তাহলে বলো এই জায়গায় এই পাতের পৃষ্ঠে তড়িৎ প্রাবল্যের মান যা হবে এই ভেতরের যে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান একই হবে এবং এই পাতের পৃষ্ঠেও কিন্তু আমার তড়িৎ প্রাবল্যের মান একই হবে, অর্থাৎ সব জায়গাতে তড়িৎ প্রাবল্যের মান হবে একই। ওকে, তাহলে এই তড়িৎ প্রাবল্যের মান কত সেটা আমাদেরকে জানতে হবে। এই জায়গায় যদি আমরা তড়িৎ প্রাবল্যের মান বের করি তাহলে তড়িৎ প্রাবল্য E ইজ ইকুয়াল টু হবে সিগমা ভাগ এপসাইলন নট। সিগমাটা হলো চার্জের তলমাত্রিক ঘনত্ব আর এপসাইলন নটটা হচ্ছে যে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এটা নিয়ে আমরা আগেই কথা বলেছিলাম। বলতো এই জায়গায় সিগমার মানটা যদি আমি বসিয়ে দেই কিউ বাই এ, তাহলে E ইজ ইকুয়াল টু হবে উপরে কিউ নিচে হবে এপসাইলন নট এ। ওকে, এবারে তোমরা একটা জিনিস দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে তড়িৎ বিভব এবং তড়িৎ প্রাবল্য এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি রকম ছিল? সম্পর্কটা এইরকম ছিল, E ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। তড়িৎ প্রাবল্য E ইজ ইকুয়াল টু ভি বাই আর। কিন্তু বলতো এখানে তো আর দূরত্ব না, এখানে তো ডি দূরত্ব রয়েছে, তাহলে আর এর জায়গায় কি হবে? ডি হবে। তাহলে আমরা যদি একটু আর আর গুণ করি ভি ইজ ইকুয়াল টু হবে ই ডি। ওকে, তাহলে এই ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি? সরি, এই ভি এর জায়গায় আমরা লিখতে পারি ইডি। তাহলে এই মানটা একটু এখানে বসিয়ে দেই তো, তাহলে সি ইজ ইকুয়াল টু উপরে কিউ থাকবে, ভি এর জায়গায় হবে ই ডি। ওকে, কিউটা হলো চার্জের মান, ইটা হলো তড়িৎ প্রাবল্যের মান, সব জায়গায় তড়িৎ প্রাবল্যের মান একই, আর ডিটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব। এবারে এই ই এর জায়গায় আমরা এই ই এর জায়গায় আমরা এই মানটা বসায় দেব। তাহলে সি ইজ ইকুয়াল টু উপরে হবে থাকবে কিউ আর এই ই এর জায়গায় হবে কিউ বাই এপসাইলন নট এ। তাহলে এখানে থাকবে কিউ ভাগ এপসাইলন নট এ আর এখানে ডি ছিল, ডি থাকবে। বলতো এই কিউ এবং কিউ কেটে যাবে, কেটে গেলে এই এপসাইলন নট এটা উপরে চলে যাবে, তাহলে এপসাইলন নট এ ভাগ ডি। আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা পেয়ে গেছি। এটা তোমাদেরকে খুব স্পষ্ট করে মনে রাখতে হবে, সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ ডি। সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ভাগ ডি। বলতো এপসাইলন নটটা কি? শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা। এর মান কিন্তু আমরা জানি, একটু আমরা লিখি 8.85 10 ইনভার্স 12। আমাদের একক ছিল কুলম্ব স্কয়ার, তারপর ছিল পার নিউটন পার মিটার স্কয়ার। এটা আমাদের এপসাইলন নটের একক ছিল। আচ্ছা, আর এটা কি? এই পাতের ক্ষেত্রফল। আর ডিটা কি? এই পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এইখান থেকে আমাকে বলো তো এই এপসাইলন নটের তাহলে এখান থেকে একক কি লেখা যায়? এইখান থেকে দেখো, খেয়াল করো, এপসাইলন নটের একক হবে এখান থেকে এটার সাথে এটা গুণন আর ক্ষেত্রফলটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। ওকে, আর ডি এর একক হচ্ছে মিটার আর ক্ষেত্রফলের একক হবে মিটার স্কয়ার নিচে। তাহলে একটা মিটার কেটে যাবে, নিচে একটা মিটার থাকবে, তাহলে এখানে থাকবে ফ্যারাডে পার মিটার। তাহলে এই কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার যে কথা, আর হচ্ছে ফ্যারাডে পার মিটার একই কথা। তাহলে দুটোই কিন্তু আমার শূন্য মাধ্যমের যে তড়িৎ ভেদনযোগ্যতা রয়েছে তার একক, একই কথা। আমাকে একটু এইখান থেকে বলো, কোন ধারকের ধারকত্ব আমি বাড়াতে চাই, তাহলে কি করব? এপসাইলন নট তো কনস্ট্যান্ট, তাহলে বলো তো এইখান থেকে সি এর সাথে এর সম্পর্ক কেমন? সমানুপাতিক, অর্থাৎ ক্ষেত্রফল যদি ডি কনস্ট্যান্ট থাকে, ক্ষেত্রফল যত বেশি হবে ধারকত্ব তত বেশি হবে। আবার বলো তো সি ব্যস্তানুপাতিক, আমরা লিখতে পারি ডি, অর্থাৎ দূরত্ব যত কম হবে পাত দুটোর এই ধারকত্বের মান কিন্তু তত বেশি হবে। তাহলে মনে রাখো, ক্ষেত্রফল বাড়ালে তো ধারকটার আকৃতি অনেক বড় হয়ে যাবে। ওকে, আবার দূরত্ব কমালে সি এর মান বেড়ে যাবে। তাহলে আমরা কোনটা করব? এই পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব আমরা যতটুকু সম্ভব কম রাখবো, তাহলে ওই ধারকের ধারকত্বের মান বেশি হবে। তোমরা দেখো, এই যে সমান্তরাল পাত ধারকের যে ধারকত্বের আমরা যে রাশিমালাটা পেয়েছি সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, এটা কোন মাধ্যমের জন্য? এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য। কিন্তু এটা যদি শূন্য মাধ্যম না হয়,
মাঝখানে যদি শূন্য মাধ্যম না থাকে, অন্য একটা মাধ্যম যদি থাকে, তাহলে কি হবে? আচ্ছা ধরে নাও আমার এইটা আর একটা মাধ্যম, এইটা হচ্ছে আমার একটা, ধরে নাও এটা রাবার, মানে একটা অপরিবাহী মাধ্যম, এটা অপরিবাহী, মানে তড়িৎ পরিবহন করবে না। ওকে, তো এই মাধ্যমটাকে এবার আমরা এই শূন্য মাধ্যমের এই জায়গাতে বসাবো। কেন? কারণ ডি এর মান তো খুবই কম, এই পাত দুটো যদি লেগে যায় তাহলে তো এই মাইনাস চার্জ প্লাস চার্জ মিলে নিউট্রাল হয়ে যাবে, ধারকটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা মাঝখানে শূন্য রেখে একটা আমরা অপরিবাহী মাধ্যম এইখানে রাখবো। চলো তো রাখি। এই রাবারটাকে, অপরিবাহী মাধ্যমটাকে আমি মাঝখানে রেখে দিয়েছি। বলতো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা ছিল এপসাইলন নট, কিন্তু এই মাধ্যমের ভেদনযোগ্যতা কি এপসাইলন নট? না। তাহলে রাবারের ভেদনযোগ্যতা কত? ধরি এপসাইলন। আর এই রাবারের একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক আছে, সেটার মান হচ্ছে কে। কে এর মান দেয়া থাকবে। তাহলে বলো, যদি এই মাঝখানে কোনো অপরিবাহী মাধ্যম দেয়া থাকে, শূন্য মাধ্যম না দেয়া থাকে, তাহলেও কি আমি এই সমীকরণ ইউজ করতে পারবো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করার জন্য? না, এটা শূন্য মাধ্যমের জন্য। তাহলে যদি অন্য মাধ্যমের জন্য যদি বলে, তাহলে এই সমীকরণটা কেমন হবে অন্য মাধ্যমের জন্য? শূন্য না, অন্য মাধ্যম। তাহলে সমীকরণটা হবে সি ইজ ইকুয়াল টু, বলতো এপসাইলন নট, তার সাথে শুধু কে গুণ হয়ে যাবে। আমরা আগেই বলেছি কুলম্বের সূত্র পড়তে গিয়ে, তাহলে এপসাইলন নটের সাথে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মানটা গুণ হবে। আর এ ছিল, এ থাকবে, নিচে থাকবে ডি। তাহলে শূন্য মাধ্যম বললে আমরা এই ফর্মুলা ইউজ করব, অন্য মাধ্যম বললে আমরা এই ফর্মুলা ইউজ করব। এবারে একটা জিনিস দেখো, এই যে রাবারটাকে যে আমি এইখানে বসালাম, এই রাবারের কি কিছু পরিবর্তন হবে? হবে। বলতো এও তড়িৎ পরিবহন করবে না, এও তড়িৎ পরিবহন করবে না, কিন্তু একটু পরিবর্তন হবে। খেয়াল করো, এই রাবার যেটা রয়েছে এর এটা ছিল, ধরে নাও নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াসের ভিতরে রয়েছে প্রোটন। ওকে, প্রোটন ধনাত্মক চার্জ। আর ধরে নাও কক্ষপথের মধ্যে রয়েছে ইলেকট্রন। ওকে, আমি একটা পরমাণু দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে পরমাণুর আকারটা হবে গোলাকার, কিন্তু এইখানে যদি তুমি বসাও এইভাবে, খেয়াল করো তো, এটা ছিল আমার নিউক্লিয়াস ধনাত্মক চার্জ, এইটা ছিল আমার হচ্ছে ইলেকট্রন। এবারে এইটা যেহেতু পজিটিভ চার্জ, বলতো এই পজিটিভকে এইদিকে বিকর্ষণ করবে, আর এই যে নেগেটিভ চার্জ এই নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, পজিটিভকে আকর্ষণ করবে, ফলে নিউক্লিয়াসটা ওই দিকে সরে যাবে। আবার দেখো এই ইলেকট্রন এই এই ঋণাত্মক চার্জ এই ইলেকট্রনকে আবার এই দিকে ঠেলবে, বিকর্ষণ করবে, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। আবার এই প্লাস চার্জগুলো ইলেকট্রনকে টানবে, ফলে ইলেকট্রনগুলো কিন্তু এই দিকে সরে আসবে। ফলে এই যে পরমাণুটার অবস্থা কিন্তু হবে এই রকম, এই দিকে সরে যাবে নিউক্লিয়াসটা, আর এই দিকে সরে আসবে কিন্তু ইলেকট্রনগুলো। সো পরমাণুটার আকার এই রকম ডাম্বেল আকৃতির হয়ে যাবে। ফলত এই দিকে একটা অঞ্চল, এই দিকে একটা পজিটিভ অঞ্চল, এই দিকে একটা নেগেটিভ অঞ্চল তৈরি করেছে, তারা দুইটা পোলের মতো আচরণ করবে। ওকে, তাহলে বলো এও তড়িৎ পরিবহন করে না, এও তড়িৎ পরিবহন করে না, কিন্তু এখানে কি পোল তৈরি হয়েছে? না, কিন্তু এখানে পোল তৈরি হয়েছে, অর্থাৎ পরমাণুর আকারটা এখানে গোলাকার নাই। এই জন্য এই মাধ্যমটাকে আমরা বলি, এই যে রাবার মাধ্যমটাকে আমরা বলবো ডাই ইলেকট্রিক মাধ্যম, বা এটাকে বলা হয় ডাই ইলেকট্রিক ফলক। তাহলে বলো, যত অপরিবাহী মাধ্যম আছে সবাই কি ডাইইলেকট্রিক মাধ্যম? না, কিন্তু যত ডাইইলেকট্রিক মাধ্যম আছে সবাই কিন্তু আবার অপরিবাহী, কারণ এও তো তড়িৎ পরিবহন করে না। তাহলে এইভাবে যদি প্রশ্ন আসে, সকল ডাইইলেকট্রিক মাধ্যমেই অপরিবাহী মাধ্যম, কিন্তু সকল অপরিবাহী মাধ্যম ডাইইলেকট্রিক মাধ্যম না। কখন অপরিবাহী মাধ্যমগুলো ডাইইলেকট্রিক মাধ্যম হবে? যখন আমরা ওই ধারকের মাঝখানে বসাবো, তখন। এবারে একটা জিনিস তোমরা খেয়াল করো, মাঝে মাঝে তোমাকে বলে দেয়া থাকবে এই যে ডাইইলেকট্রিক মাধ্যমটা রয়েছে এর পুরুত্ব দেয়া আছে। ধরে নাও এর পুরুত্ব দেয়া আছে টি। আবার বলছি, ডাইইলেকট্রিক মাধ্যমের পুরুত্ব দেয়া আছে টি। তাহলে পুরুত্ব যদি দেয়া থাকে, তাহলেও কি তুমি এই ফর্মুলা দিয়ে ম্যাথ করবা? না, তখন কিন্তু ফর্মুলাটা আবার একটু চেঞ্জ হবে। তাহলে আমরা 3 নম্বর অপশন লিখতে পারি, যদি পুরুত্ব যদি দেয়া থাকে,
পুরুত্ব যদি দেয়া থাকে তখন ফর্মুলা হবে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ, নিচে হবে ডি মাইনাস টি ওয়ান মাইনাস ওয়ান বাই কে। তখন কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে ধারকের ধারকত্ব আমরা বের করব। সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট এ ডি মাইনাস টি ওয়ান মাইনাস ওয়ান বাই কে। কে হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক, এই টিটা হচ্ছে ওই ডাইইলেকট্রিক মাধ্যমের পুরুত্ব, আর ডিটা হচ্ছে ওই সমান্তরাল পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব।